ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে শুভকামনা জানাই। আমরা এই মুহূর্তে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি পড়ছিলাম। এই বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি ছাড়াও আমাদের আর একটা গদ্য বাকি রয়েছে, সেটা হলো পথের দাবি। এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটা শেষ করে আমরা পথের দাবি উপন্যাসটা পড়ব। তাহলেই আমাদের ক্লাস 10-এর বাংলা গদ্য অংশ শেষ হবে। তারপরে আমরা রিভিশন করব। এর আগের দিন আমি তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটির লেখক সম্পর্কে বলেছিলাম, যেখানে বলেছিলাম বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি রাজশেখর বসুর লেখা। এই প্রবন্ধের মূল অংশে ঢোকার আগে যে অংশগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে অংশগুলো আমাদের ভুললে চলবে না, সেগুলো হচ্ছে মূলত রাজশেখর বসুর ছদ্মনাম কি। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, মনে থাকবে। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। তার লেখা একখানি বিখ্যাত অভিধান গ্রন্থের নাম চলন্তিকা। চ ল নয়তয়যুক্ত হস্যই কয়াকার। তার বিখ্যাত অভিধানের নাম হচ্ছে চলন্তিকা। এটা একটা মনে রাখতে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান এটা প্রবন্ধ গ্রন্থ। তোমাদের উত্তর লেখার সময় যে ভুলগুলো আমার চোখে পড়ে, ভুলগুলো খুব ছোট কিন্তু মারাত্মক। যে ভুলগুলো যখন এক্সামিনারের চোখে পড়বে, তখন তিনি মনে করবেন তুমি কিচ্ছু জানো না, এই সামান্য জিনিসটা জানো না মানে কিছুই জানো না। এই ভুলগুলো করবে না। তোমরা গদ্যর প্রশ্ন উত্তর লেখার সময় লেখো এটি অমুক কাব্যগ্রন্থ। আরে এটা কাব্যগ্রন্থ হবে কেন? যেখানে কবিতা থাকে সেটা কাব্যগ্রন্থ, যেখানে গদ্য থাকে সেটা গল্প বা গল্প গ্রন্থ। তোমাদের জ্ঞানচক্ষু, বহুরূপী, নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, বহুরূপী, নদীর বিদ্রোহ, এগুলো গল্প। এগুলোর মূল গ্রন্থ হচ্ছে গল্প গ্রন্থ। তোমাদের দুটো প্রবন্ধ রয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান, হারিয়ে যাওয়া কালিকলম। এই দুটোর উত্তর লেখার সময় তোমরা মূল গ্রন্থের নাম লিখবে প্রবন্ধ গ্রন্থ।
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি রাজশেখর বসুর লেখা বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া বা বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ হতে গৃহীত। তাহলে এই দুটো হচ্ছে প্রবন্ধ, আর একটা হচ্ছে উপন্যাস। উপন্যাস কিন্তু একটা, সেটা হচ্ছে পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। এই পথের দাবি ছাড়া তিনি রাজনৈতিক উপন্যাস আর একটাও লেখেননি, যা কিছু প্রেমমূলক, রোমান্টিক বা ঐতিহাসিক এবং সামাজিক। তার একমাত্র রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। তাহলে উত্তর লেখার সময় অবশ্যই যেটা মনে রাখবে, যখন কবিতার প্রশ্ন উত্তর দিচ্ছ সেটা কাব্যগ্রন্থ, বোঝা গেল? যখন কোনো গদ্যের উত্তর দিচ্ছ গল্প গ্রন্থ, যখন হারিয়ে যাওয়া কালিকলম বা বাংলা ভাষায় বিজ্ঞান সেটা প্রবন্ধ গ্রন্থ, আর যখন পথের দাবির উত্তর দিচ্ছ সেটা উপন্যাস। তাহলে আরেকটা আমাদের কি বাকি থাকছে, সেটা হচ্ছে নাটক। একটাই নাটক আমরা করছি, সেটা হচ্ছে সিরাজদৌল্লা। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবেন, ভুলবেন। তাহলে আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান এটি বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া। বিচিন্তা হলো। এইবার আমরা টেক্সটের মধ্যে ঢুকে যাচ্ছি। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ, বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, যাদের জন্য তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। যাদের জন্য এই প্রবন্ধ গ্রন্থগুলো লেখা হয় তাদেরকে দুটো শ্রেণীতে ভাগ করছেন। কি কি? প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, ইংরেজি জানে না, ইংরেজির সঙ্গে এদের পরিচিতি নেই বা অতি অল্প জানে, খুব কম জানে। যেমন অক্সিজেন আমরা সবাই জানি, আমরাই যেমন আমাদের নিজেদের কথাই বলি, আমরা ইংরেজি কতটুকু জানি। কিছু কিছু শব্দ আমরা ইংরেজি জানি, তো আমরা যে শব্দগুলো ইংরেজি জানি সেগুলোর বাংলা করে কোনো লাভ নেই। আমরা এই শব্দগুলোর ইংরেজি জানি। যে শব্দগুলোর আমরা ইংরেজি জানি আর এই পাঠকের মধ্যে কারা হবে? অল্প বয়স্ক ছেলে মেয়ে, খুব কম বয়স, তারাও তো ইংরেজি কম জানবে। এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক, যারা বয়স্ক কিন্তু অল্প শিক্ষিত, কম শিক্ষা গ্রহণ করেছে, তারা পড়ছে প্রথম শ্রেণীতে। তারা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক। তাদের জন্য যদি বাংলা ভাষায় বিজ্ঞান লিখতে হয় তবে তাদের উপযোগী করে লিখতে হবে। কেমন? তারা যাতে সহজে বুঝতে পারে সেইভাবে তাদের জন্যে প্রবন্ধটা লিখতে হবে, যাতে তারা সহজেই বুঝতে পারে। বড় বড় ইংরেজি টার্ম দিলাম সেখানে,
তারা তো বুঝতে পারবে না। তাহলে তাদের জন্য সহজভাবে বাংলা ভাষায় বিজ্ঞান লিখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক কিছু কিছু বিজ্ঞান পড়েছে, তাদের যারা ইংরেজি জানে তাদের জন্য সব কিছু তো বাংলা করে দেওয়ার কোনো মানে নেই। তাদেরকে কিছু কিছু ইংরেজি, কিছু কিছু বাংলা এইভাবেই দিতে হবে। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। যারা প্রথম শ্রেণীর পাঠক তারা বিজ্ঞানটা জানে না। গুটিকতক ইংরেজি পরিভাষা, পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। যেমন আমরা প্রথম শ্রেণীর পাঠক, আমরা হয়তো কিছু কিছু ইংরেজি পারিভাষিক শব্দ শিখেছি। কীরকম? যেমন টাইফয়েড একটা জ্বরের নাম। এবার এই টাইফয়েডের যদি আমি বাংলা করতে চাই, তাহলে তো বুঝতে পারবো না। আয়োডিন, লবণের মধ্যে থাকে আয়োডিন। মোটর, এই যে মোটর আমরা দেখি। ক্রোটন, এক ধরনের রাসায়নিক পদার্থ ক্রোটন। আবার জেব্রা, একটা প্রাণী জেব্রা, এর বাংলা করতে গেলে তো আমরা মানেটাই বুঝতে পারবো না। এটা আমরা ইংরেজি জানি, ইংরেজি যথেষ্ট। অনেক রকম স্থূল তথ্য, কঠিন কঠিন জিনিসও তাদের জানা থাকতে পারে। তারা যে কঠিন জিনিস কিছু জানে না তা নয়, তারা কঠিন জিনিসও জানতে পারে। যেমন জল আর কর্পূর উবে যায়। কর্পূর বুঝো তো? কর্পূর, সাদা রঙের কর্পূর। এটা যদি ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয় তাহলে এটা উড়ে যাবে, উদ্দায়ী পদার্থ। আবার জল যদি গরম করি, বাষ্পভূত হয়, কমে যাবে, উড়ে যাবে। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। পিতল দেখেছো, তার থেকে অ্যালুমিনিয়ামের বাসন দেখেছো, সেটা হালকা হবে, আমরা জানি। আবার লাউ, কুমড়ো জাতীয় গাছের দুই রকম ফুল হয়, এটাও আমরা জানি যে লাউ গাছ বা কুমড়ো গাছের দুই ধরনের ফুল ফোটে, একটা পুরুষ ফুল, একটা স্ত্রী ফুল, এটাও আমরা জানি। এবার এই রকম সামান্য জ্ঞান থাকলেও, এরকম সামান্য সামান্য জ্ঞান আমাদের আছে। সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। আরও যেসব জটিল বৈজ্ঞানিক তথ্য আছে, বিজ্ঞানের যেসব তথ্য, সেটা তারা জানে না, তাই তো? এখন তোমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে যে বিজ্ঞান বিষয়গুলো পড়ছো, সেটা ক্লাস 5-এর বাচ্চা বুঝবে? কখনোই নয়। সে বুঝতে পারবে না, কারণ তার জ্ঞান বা ধারণা কম। তোমার ফিজিক্সের যেসব জিনিস বা কেমিস্ট্রির যেসব তথ্য তুমি পড়ছো, সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া নাইট্রেট, এই যে বিভিন্ন তথ্যগুলো পড়ছো, এগুলো ক্লাস 5-এর বাচ্চাকে যদি বোঝানো যায়, সে কি বুঝতে পারবে? কখনোই পারবে। আবার ফিজিক্সের যেসব জিনিসগুলো পড়ছো, আলোর সূত্র, মহাকর্ষজ সূত্র, এগুলো কি একটা ক্লাস 5-এর বাচ্চাকে বোঝানো সম্ভব? সম্ভব নয়। তাই ওদের সিলেবাসও দেওয়া হয়নি। তোমরা বুঝবে, একটু বড় হয়েছো তাই তোমাদের দেওয়া হয়েছে, কারণ তোমরা বুঝবে ব্যাপারটা। এবার এই যে প্রথম শ্রেণীর পাঠক, এই প্রথম শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত আছে। ইংরেজি ভাষার প্রভাব এদের মধ্যে নেই। সেই জন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শিক্ষা তাদের সংস্কারের বিরোধী নয়।
এবার যে বাংলা ভাষা এরা জানে, এই বাংলা ভাষায় যদি বিজ্ঞানের বিষয়গুলো তাদেরকে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ছেলেবেলায়, এই লাইনটা দাগিয়ে রাখো, ছেলেবেলায় আমাদের ব্রহ্মমোহন মল্লিকের নামটা খুব ইম্পর্টেন্ট, ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। কি জ্যামিতিটা দাগিয়ে রাখো, এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে। একটা নির্দিষ্ট সীমা বিশিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা থাকবে, যার মধ্যে একটা নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখা, যার উপর একটা সমবাহু, যার তিনটে বাহুই সমান, এই রকম একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা ইংরেজি যদি করতে হয় বুঝতেই পারবো না, তোমরা করে দেখো ইংরেজি কি হয়। এর মানে বুঝতে বাধা হয়নি, বুঝতে পেরেছি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে, যারা ইংরেজিতে জিওমেট্রি বা জ্যামিতি পড়েছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি, এই যে একটি নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে, এই নির্দিষ্ট উক্ত প্রতিজ্ঞা বাক্যটি কি বলছে? সুশ্রাব্য ঠেকবে না, শুনতে ভালো লাগবে না। আমাদের কিন্তু ভাষা, এই ভাষাটাই হচ্ছে আসল। এই ভাষা আমাদের শিখতে সুবিধা বা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। যেমন তোমরা মেঘনাদ বধ কাব্যের অভিষেক কবিতাটি পড়েছ, মনে করে দেখো তো কি আছে? কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী প্রণমিয়া ধাত্রীর চরণে। এবার দেখো তো কত কঠিন ভাষা, আমাদের বাংলা ভাষারই কত কঠিন ভাষা। এই ভাষায় যদি আমরা প্রবন্ধ পড়ি, এই ভাষায় যদি তোমাদের জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ানো হতো, তাহলে কেমন লাগতো? ভেবে দেখো তো কেমন লাগতো। কত কঠিন হয়ে উঠতো। যদি এটাকেই যদি বলা হতো মানে সালফিউরিক অ্যাসিড আপন আসন ত্যাজি, নাইট্রোজেন ধাত্রীর চরণে প্রণমিয়া, কত কঠিন হয়ে যেত দেখো তো এবার। তাহলে ভাষা। এবার বলছে যে লোক আজন্ম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইজার পড়েছে, ইজার হচ্ছে খাটো পায়জামা, পাজামা বোঝো, যে পাজামা পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি অভ্যাস করাটা শক্ত। তাকে যদি বলা হয় ধুতি পরে থাকো, তাহলে তো মুশকিল, ধুতি পরেই থাকা যাবে না। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। আমাদের যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা ভারতবর্ষ সরকার, রাজকার্যে এই যে প্রশাসনিক যে বিভাগ, সেই বিভাগে দেশি পরিভাষা চালাচ্ছে। দেশি, এই যে আমাদের বাংলা শব্দ ব্যবহার করছি, তাতে অনেকে মুশকিল পড়ছে, কারণ নতুন করে তাদের শিখতে হচ্ছে, নতুন করে শিখতে হচ্ছে। কারণ আমাদের যে প্রশাসনিক যে ভাষাগুলো, সেগুলো বেশিরভাগ ফরাসি ভাষা। আইন,
আদালত, আসামি, হাজিরা, এই যে আমাদের প্রশাসনিক যে কাজগুলো সেগুলো ফরাসি ভাষায় লেখা, সেগুলোকে যখন বাংলা ভাষায় করা হচ্ছে তখন আমাদের খুব অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে, আমরা বুঝতে পারছি না। এবার কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে, আমাদের এই ভাষাগুলো নতুন করে শিখতে হচ্ছে। এইবার পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক, এই যে পূর্বোক্ত, এই যে এর আগে যে আমি বলেছিলাম প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, ভাষা নিয়ে আর কোনো অসুবিধা নেই, শুধু বিষয়টিকে যত্ন করে পড়লেই হয়। বিজ্ঞানে কি বলতে চাইছে সেটা যদি যত্ন করে পড়ি তাহলেই সম্ভব। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীরা যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যে পাশ্চাত্য, আমরা হচ্ছে কিন্তু প্রাচ্যের, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, প্রত্যেকটা আমরা হচ্ছে প্রাচ্যের অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত। আর পশ্চিমে যারা অবস্থিত ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই যে বিভিন্ন দেশ, এরা হচ্ছে পাশ্চাত্য দেশ। এখানকার শিক্ষার্থীরা যারা শিখছে তাকে বেশি চেষ্টা করতে হয় না, কারণ নিজের ভাষায় শিখছে, নিজের জাপানিজ ভাষায় সে বিজ্ঞানের বিষয়গুলো পড়ছে। আমরা কি করছি, আমরা বিজ্ঞানের বিষয়গুলো বাংলায় নয় ইংরেজিতে পড়তে চেষ্টা করছি, এতে করে আমরা শিখতে অসুবিধা হচ্ছে আমাদের। এবার কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, সন্দর্ভ হচ্ছে প্রবন্ধ, যখন দ্বিতীয় শ্রেণীর পাঠক এই প্রবন্ধগুলো পড়ছে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করতে হচ্ছে। এই যে আমরা ইংরেজি শিখে নিয়েছি সেটাকে আটকাতে হচ্ছে, আমাকে বাংলা ভাষায় আবার নতুন করে শিখতে হচ্ছে, এতে আমাদের অসুবিধা দাঁড়াচ্ছে। প্রীতির সহিত মাতৃভাষা আয়ত্ত করতে হচ্ছে, ভালোবেসে আমাদের বাংলা ভাষাটাকে আবার শিখতে হচ্ছে। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক হচ্ছে। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীরা এই যে সহজ করে সব কিছু শিখছে, তার তুলনায় আমাদের দেশীয় যারা ইংরেজি শিখে ফেলেছে তাদের ক্ষেত্রে কষ্ট হচ্ছে। এবার লাইনটা লাগিয়ে রাখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও অনেক রকম বাধা আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। কি কি? বাংলার পারিভাষিক শব্দ প্রচুর নেই। এই যে ইংরেজি থেকে বাংলা করা শব্দ আমাদের কিন্তু প্রচুর নেই, খুব কম আছে। অনেক বৎসর পূর্বে, অনেক দিন আগে বঙ্গীয় সাহিত্য পরিষদ, দাগিয়ে রাখো, বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যায় উৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। নানা বিষয়ে তারা পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের, এই যে উদ্যোগ একটা নিয়েছিল, এই উদ্যোগের একটা ত্রুটি ছিল, দোষ ছিল। কি দোষ? একযোগে কাজ করেনি, তারা আলাদাভাবে কাজটা করেছে, স্বতন্ত্রভাবে কাজ করেছে। কেউ বাংলার আলাদাভাবে পারিভাষিক শব্দ তৈরি করেছে, কেউ ইংরেজি আলাদাভাবে শব্দ তৈরি করেছে, কেউ অঙ্ক আলাদাভাবে তৈরি করেছে, কেউ বিজ্ঞান আলাদাভাবে তৈরি করেছে। এই যে অসুবিধাটা দাঁড়িয়েছে, এর ফলে কি হয়েছে, একটা শব্দের অনেকগুলো পরিভাষিক শব্দ বা পারিভাষিক শব্দ তৈরি হয়ে গেছে। যেমন আমরা এই যে বাতাস, কেউ বলে বায়ু, কেউ বলে পবন, বিভিন্ন জিনিস তৈরি হয়নি, বিভিন্ন শব্দ তৈরি হয়নি। সংস্কৃতর যে আছে
সে কি বলবে? মরুদ। এই জন্যে এই বাংলা ভাষায় যে পরিভাষা সৃষ্টি করতে গেছে, তার সাম্য বা সমতা বা সমান ভাব তৈরি হয়নি। বিভিন্ন বিজ্ঞানের এবার কি হলো, 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পারিভাষিক সমিতি নিযুক্ত করলেন, তাতে বিজ্ঞানের অধ্যাপক দিলেন, ভাষাতত্ত্বজ্ঞ যে ভাষা জানে তাকে দিলেন, যিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত তাকে দিলেন। এরা একযোগে কাজ করলেন, সবার সাথে কনসাল্ট করে, সবার সাথে কথা বলে সবাই একসঙ্গে বসে কাজটা করলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, আরও ভালো, আরও অনেকখানি সুবিধাজনক, আরও ভালো হয়েছে। পরিভাষা রচনা একজনের কাজ নয়। এই পরিভাষা রচনা করাটা কখনোই একজনে করতে পারে না। সমবেতভাবে, অর্থাৎ সবাই মিলে না করলে নানান ত্রুটি হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয় সংকলন খুব বড় নয়। এই যে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পারিভাষিক শব্দের সংকলন বা অভিধান গ্রন্থ তৈরি করেছেন, সেটা খুব বড় হয়নি ঠিকই, কিন্তু ভালো হয়েছে। আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা করা দরকার। কিন্তু দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলেও, দরকার মতো যদি আমি বাংলা বাংলা শব্দ নাও পাই, তবুও আমাদের বিজ্ঞানের বিষয়ে প্রবন্ধ লেখা আটকাবে না, আমরা পারব। কিরকম? যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানো চালানো ভালো। অক্সিজেন আমরা মূর্ধনস্য হস্যই বর্গী জয় একার ন অক্সিজেন আমরা এইভাবে তো ব্যবহার করছি, তাহলে এটা চলবে। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ রেখেছেন। এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে নিযুক্ত হয়েছিল পারিভাষিক শব্দ তৈরি করার জন্য, তাতে অনেক ইংরেজি শব্দ রেখে দিয়েছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। এই যে নতুন নতুন যে আমরা ইংরেজি শব্দ, ইংরেজিগুলো যা জানতে পারছি, সেগুলো বাংলা ভাষাতে চলবে। যেমন অক্সিজেন, তারপরে প্যারাডাইক্লোরোবেনজিন, এর ইংরেজি শব্দ বাংলা বানানে লিখলেই চলবে। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক ও পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নাম, এই যে বিভিন্ন বিজ্ঞানসম্মত নামগুলো আমরা পাই, এই বিজ্ঞানসম্মত নামগুলো আমাদের যদি চাই, তাহলে ইংরেজিটাই বাংলা বানানের মধ্যে আমরা চালাতে পারি। ধানের বিজ্ঞানসম্মত নাম, গমের বিজ্ঞানসম্মত নাম তোমরা জানো, দেখো। বা সার্বজাতিক, ইন্টারন্যাশনাল, আমরা যেটাকে আন্তর্জাতিকও বলি। এই আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল শব্দটাকে বলছে সার্বজাতিক নামও বাংলায় চালানো যেতে পারে। যেমন মেলভাসী, এটা হচ্ছে জবা ফুলের নানা প্রজাতির সমষ্টি। জবা ফুলের বিভিন্ন প্রজাতিকে বলা হয় মেলভাসী। ফার্ন এক ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদ। অর্থপ্রদা ইনসেক্টা, এটা হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের বৈজ্ঞানিক নাম, অর্থপ্রদা ইনসেক্টা। এই বিজ্ঞানসম্মত নামগুলো আমরা বাংলা বানান দিয়ে ইংরেজি শব্দটাই লিখতে পারি, অসুবিধা নেই। আজ এই পর্যন্তই পড়ালাম। এর পরের দিন আমি বাংলা ভাষায় বিজ্ঞান শেষ করব এবং
প্রশ্নগুলো দিয়ে এটা কমপ্লিট করবে। ঠিক আছে?